অনেকগুলো বিষয় থাকে। হ্যাজার্ড, এটাকেও আমরা অনেক সময় মানে দুর্যোগ হিসেবে চিন্তা করি। হ্যাজার্ডের সাথে যেটা থাকে যে ভালনারেবিলিটি, এরপরে রিস্ক, রিস্ক ম্যানেজমেন্ট, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এটি মানে দুর্যোগের সাথে বেশ ঘনিষ্ঠভাবে যুক্ত। আমরা যদি দুর্যোগে নিপতিত হই, দুর্যোগ থেকে পরিত্রাণ চাই, বা দুর্যোগকে ম্যানেজ করতে চাই, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকবে। তো এটা আমাদের ওভারঅল প্রোগ্রামের সাথেই এই বিষয়গুলোর বেশ একটা সংশ্লিষ্টতা আছে। আমার ধারণা যে আমরা এখানে আমাদের এই কোর্সে যে আলোচনাটা করছি, এইটি হয়তো অন্য কোনো কোর্সেও এই বিষয়গুলো বা হয়তো আরো ল্যাবরেটরি আলোচনা থাকতে পারে, আই এম নট শিওর। বাট সেটা আপনারা ভালো জানবেন যে হ্যাঁ, এরকম আলোচনা অন্য কোথাও হয়েছে কিনা। তা আমি শেয়ার হয়েছে করতে স্যার। চাই। ম্যাডাম হ্যাঁ, আই সেটি থিঙ্ক বলছি আগেও যে এই আপনাদের বিষয় নিয়ে কোর্সের কথা যে বলছিলেন। ধরন বা ডিজাইন, তাহলে এই বিষয়গুলো অন্যান্য জায়গাও থাকবে, বাট আমাদেরও সিলেবাসে বিষয়গুলো আছে। সুতরাং আমরা একটু দেখে নিব। আপনাদের জন্য একটা সুবিধা হলো যে কিছু কিছু বিষয় যদি রিপিট হয়, তাহলে দেখা যাবে যে ওই একই বিষয় একাধিক কোর্সে আপনাদের সাপোর্ট করবে। বাট আবার আরেকটা যদি আমরা লিমিটেশন বলি, সেটা হলো যে আমরা একটা মানে রিপিটেশন না হলে হয়তো নতুন কিছু জানতাম, কিন্তু অনেক সময় কোর্স নেচারের কারণেই কিছু কিছু বিষয় আসলে রিপিট হয়। যেমন আমি আরেকটা প্রোগ্রামে সেখানে আমরা ভাবে দেখলাম হচ্ছে আপনার অর্থ ব্যবস্থার ধরন বা বিবর্তন। তো সেখানে যে আলোচনাগুলো আসছে, তার একটা বড় আলোচনা আছে আবার সামাজিক স্তর বিন্যাস নিয়ে আমরা যখন আলোচনা করছি সেখানে। তো এটি, এবং আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে এগুলো কম বেশি অনেক সময় একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে বা রিপিটেশন হয়। এটি অনেকটা স্বাভাবিক। তো আমরা শেয়ার স্ক্রিনে যাই, দেখি এখানে আলোচনাগুলো কিভাবে আছে। যেটা বলছিলেন আপনারা যে হ্যাঁ, এর আগে মানে অন্য অন্য কোনো কোনো কোর্সে এইটার এক ধরনের মানে আলোচনা হয়েছে বা আলোচনা আছে। তো সেই ক্ষেত্রে একটু আগে আপনাদের কাছ থেকে শুনি যে হ্যাজার্ড কি। হ্যাজার্ডের বাংলা বলি যে বিপদ। তো বিপদ বা হ্যাজার্ড বলতে কি বুঝি? কেউ একজন বলেন, একটু আনমিউট করে একটু পার্টিসিপেট করেন। স্যার, দুর্যোগের আগের মানে একজন বলুন। বিষয়, দুর্যোগের মতো বিষয়, কিন্তু সেটা এখনো ঘটেনি। নট ইয়েট হ্যাপেন্ড। না, এইটি এটি সম্ভবত রিস্কের সাথে গেল। রিস্কটা ওইরকম ফিউচার, যে রিস্ক যেটা আমরা যে বলি যে নো রিস্ক নো গেইন, এটি রিস্কের সাথে যে ওইটি রিস্ক আছে, বাট সেটি নাও ঘটতে পারে। আর হ্যাজার্ডটা একটু আলাদা। আরেকজন যেন স্যার আমি কে বলি। বলতে চাইছেন। শাহরিয়ার ইসলাম স্যার, বলবেন? হ্যাঁ, জি বলেন। আমি বলতে চাচ্ছি, জি জি, বলেন। প্রাকৃতিক ও মানুষের কার্যাবলীর ফলে সৃষ্ট যেসব ঘটনা যারা জীবন ও সম্পদের হানি ঘটায়, সেই সকল ঘটনাকে আমরা হ্যাজার্ড বলতে পারি। ঠিক আছে, এটা অনেকটাই কাছাকাছি। আচ্ছা, ওকে, এবার আমরা একটু দেখে নিই যে আমাদের এখানে হ্যাজার্ডের আলোচনাটা কিভাবে আছে। হ্যাজার্ড, যেটার বাংলা আমরা বলছি বিপদ, বিপদ আপদ বা একটা বিশেষ পরিস্থিতি। এখানে বলা হচ্ছে ডেঞ্জারাস ফেনোমেনন, human activity or condition that may cause loss of life, injury, or other health impacts, property damage, loss of livelihoods and services, social and economic disruption, or environmental damage. অনেকগুলো বিষয় এখানে বলছে, আমরা একটা একটা করে যদি একটু আলোচনা করে যাই। ডেঞ্জারাস ফেনোমেনন অর্থাৎ এটি একটা মানে খুব মারাত্মক একটা ঘটনা বা মারাত্মক বা বিপদাপন্ন বা বিপদ সংকুল একটা কোনো একটা বিষয় ঘটনা। সাবস্টেন্স বলতে বোঝায় উপাদান, কোনো বস্তু বা যা বিপজ্জনক হতে পারে। যেমন ধরে নেন, অনেক সময় কোনো কোনো অঞ্চলে আছে বন্য হাতি, সেটি ওই অঞ্চলের জন্য একটা বিপদ মানে ঘনিয়ে নিয়ে আসতে পারে। তো এরকম কোনো কোনো জায়গায় দেখবেন অনেক সময় শহরে যে কুকুর নিধন করে। তো এইরকম কোনো উপাদান বা বস্তু বা ঘটনা যেগুলো, এবং এরপর আর কি কি আছে, হিউম্যান অ্যাক্টিভিটিস বা মানুষের কোনো কার্যক্রম বা কন্ডিশন বা বিশেষ কোনো একটা উদ্ভূত পরিস্থিতি অবস্থা। এই যে যেগুলো আমরা বললাম যে ডেঞ্জারাস ফেনোমেনন, সাবস্ট্যান্স, হিউম্যান অ্যাক্টিভিটিস, কন্ডিশন, নানান বিষয় যেগুলো আমরা বললাম, এইগুলো কি হয়, দ্যাট মে কজ অফ লস অফ লাইফ, যে যা জীবনহানির কারণ হতে পারে, যে এই কোন একটা ঘটনা থেকে আমাদের প্রাণহানি ঘটতে পারে, সেই রকমের অবস্থা তৈরি হয়। আমরা ইনজুর্ড হতে পারি, অথবা অন্য কোনো শারীরিক মানে স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে বা সেটিকে প্রভাবিত করতে পারে। আহ প্রপার্টি ড্যামেজ বা আমাদের সম্পদের কোনো ক্ষতি সাধন হতে পারে। লস অফ লাইভলিহুডস অ্যান্ড সার্ভিসেস। লাইভলিহুডস হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, জীবনধারা, আমাদের ডেইলি লাইফ যেটা,
সেইটি অথবা আমাদের সেবা কোন একটা কিছু এটি আমরা আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং ফাইনালি সোশ্যাল এন্ড ইকোনমিক ডিসরাপশন, যে এর মধ্য দিয়ে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক আহ মানে অগ্রগতি বা কার্যক্রম বাধাগ্রস্ত হয়। আর ফাইনালি যে বলছি আমরা যে এনভায়রনমেন্টাল ড্যামেজ, এবং এর সবকিছুর মধ্য দিয়ে মানে পরিবেশের একটা বিপর্যয় ঘটতে পারে। এই যে যে বিষয়গুলো আমরা বললাম, এইটি আসলে বিপদ, মানে বলা যায় যে বিপদ দুর্যোগের বেশ কাছাকাছি একটা অবস্থা, যে এইটা দুর্যোগ থেকে বিপদ আসে, আবার কোন কোন দুর্যোগ বিপদ হিসেবেই বা কোন কোন বিপদ দুর্যোগ হিসেবেই নেমে আসে। এরকম ওই যে অনেক সময় আমরা বলি যে একেবারে কেয়ামত দেখে আসে, হঠাৎ আপনার সামনে মারাত্মক কোন একটা দুর্ঘটনা ঘটেছে, এরকম একটা পরিস্থিতি তো দেখা, মানে এরকম আমরা আমরা আমাদের অনেক সময় অভিজ্ঞতার কথা বলি। তো সেইটাই যে একই সাথে মানে বলা যায় দুর্যোগ আর বিপদকে মানে দুর্যোগের তো আমরা এর আগে আলোচনা করে আসছি, তো এটার বেশ একটা কাছাকাছি অবস্থা, বলা যায় দুর্যোগ থেকেই বিপদের উৎপত্তি ঘটে। যেমন ধরে নেন যে কোথাও ফায়ার ইনসিডেন্ট, যে অগ্নিকাণ্ডের কোন একটা ঘটনা কিছুদিন আগে ওই যে আপনার ঢাকায় একটা ঘটনা ঘটলো, যেখানে প্রায় 45 থেকে 50 জন মানুষ মারা গেছে। তো এইটি একই সাথে দুর্যোগ, এবং নো ডাউট যে একটু ওই জায়গার যারা মানে লোকজন ছিলেন তাদের জন্য এটা বিপদ হিসেবে নেমে আসছে। টাইপস অফ হ্যাজার্ড, কি কি ধরনের হ্যাজার্ড বা দুর্যোগ বা সরি কি কি ধরনের বিপদ হতে পারে, এটা নানান ধরনের বিপদ আসতে পারে। আমরা যেগুলোকে এখানে ক্যাটাগরাইজ করেছি বা লিস্ট ডাউন করেছি, সেগুলোর মধ্যে যেমন একটা আছে ক্লাইমেটোলজিক্যাল হ্যাজার্ড বা আবহাওয়াগত যে বিপদ, ওই যে বললাম যে এটি দুর্যোগের খুব কাছাকাছি। তো সেইটি কি কি, ড্রটস, এক্সট্রিম হিট অর কোল্ড, অর্থাৎ এটা আবহাওয়াগত একটা অবস্থা যা আমাদের জন্য বিপদ আপন্ন হতে পারে। এরপরে আছে বায়োলজিক্যাল হ্যাজার্ডস, এটি বেসিক্যালি আপনার যে ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত বা যেগুলো আমাদের, যেমন এখানে কোভিড-19, সার্স, ডেঙ্গু এটসেট্রা, যেগুলো আমাদের উপরে মানে বিপদ হিসেবে নেমে আসতে পারে। এরপরে আছে জিওগ্রাফিক্যাল হ্যাজার্ডস বা ভৌগোলিক যে বিপদ, এগুলোর মধ্যে আর্থকোয়াকস, ল্যান্ডস্লাইড, সুনামি, ভলক্যানিক এরাপশন, এই বিষয়গুলো আমাদের জন্য মানে বলা যায় যে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। মেটেরিওলজিক্যাল হ্যাজার্ডস, এটি হচ্ছে আপনার স্টর্ম, সাইক্লোন, টর্নেডো এটসেট্রা, যে যেগুলো আমরা মাঝে মাঝে এগুলোর মুখোমুখি হই, আমাদের দেশে এই অভিজ্ঞতাগুলো প্রায় ঘটে। হাইড্রোলজিক্যাল হ্যাজার্ডস, এটি ফ্লাডস, তারপরে হেইলস্টর্ম বা শিলাবৃষ্টি। কয়েকদিন আগে আমরা যে গাজীপুরে যদি কেউ থেকে থাকেন, বেশ বড় রকমের শিলাবৃষ্টি হয়েছে, এবং এইটা বেশিরভাগ সময় মানে বিশেষ করে ফসল বা এই যে এখন আমের মুকুল আছে বা অন্যান্য ফল ফসলের নানা রকমের বিপর্যয় ঘটাতে। আরো যেগুলো আমরা দেখি যেমন টেকনোলজিক্যাল অর ম্যানমেড হ্যাজার্ড, এর মধ্যে আছে নিউক্লিয়ার এমার্জেন্সি, রেডিওলজিক্যাল এমার্জেন্সি, কেমিক্যাল এমার্জেন্সি। এই বিষয়গুলো আমাদের জন্য বিপদাপন্ন হতে পারে, যে এই টেকনোলজি ব্যবহার করতে যে বা মানুষ বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে এরকমের বিপদাপন্নর অবস্থা ঘটতে পারে। ম্যানমেড হ্যাজার্ডের আরেকটা ধরন হচ্ছে নন টেকনোলজিক্যাল হ্যাজার্ড, এটিও ম্যানমেড, এবং এখানে অল টাইপস অফ ফায়ার ইভেন্টস, এটি টেকনোলজিক্যাল না, বাট আবার একদিকে যেমন আমরা যে বিদ্যুৎ সংযোগ থেকে অনেক সময় ঘটনা ঘটে, তারপরে অনেক সময় মানে টেকনিক্যাল ত্রুটির কারণে ঘটতে পারে সেটি, বাট এটি বেসিক্যালি নন টেকনিক্যালি বলা হয়েছে। এখানে লিস্ট ডাউন হয় নাই, বাট আমার কাছে যেটা মনে হয় যে ইভেন যুদ্ধ, যেটাকে আমরা এক ধরনের দুর্যোগ বলে উল্লেখ করেছি, সেটা আসলে আমাদের জন্য বড় ধরনের হ্যাজার্ড বা বিপদ হিসেবে নেমে আসতে পারে, যেটা ম্যানমেড বা এই যে নন টেকনোলজিক্যাল হ্যাজার্ড হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো এই ছিল মোটামুটি হ্যাজার্ড সম্পর্কিত আমাদের আলোচনা। কারো কোনো প্রশ্ন? যুদ্ধের যে বিষয়টা বললেন নন টেকনিক্যাল হ্যাজার্ড, এটা স্যার টেকনিক্যালের ভিতরেও পড়বে কিনা স্যার? কারণ এখানে তো অনেক হ্যাভি ইকুইপমেন্ট বা প্রযুক্তি বা এই জাতীয় তো ইয়ে হয়, এটা স্যার। না, ঠিক আছে, আপনি যেটা বলছেন এখন যেটা আমরা নন টেকনিক্যালের মধ্যে ওই যে ফায়ার ইনসিডেন্টের কথা বললাম, স্যার তো সেই ক্ষেত্রেও টেকনোলজি অ্যাকচুয়ালি আমাদের তো এখন ডেইলি লাইফ টেকনোলজির বাইরে আমরা কেউ নেই। রাইট। যুদ্ধেও সেটা যুদ্ধ বিমান বলেন, ইভেন আপনার কি বলে যে অন্যান্য যেই সব নানা রকমের ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, ইভেন এখন অনেক সময় যে বলে যে আপনার এক ধরনের নতুন যুদ্ধ, যেটা সাইবার যুদ্ধ বলে, তো সেগুলো নো ডাউট যে এখানে টেকনোলজির ইউজ আছে, কিন্তু আহ বিষয়টা এরকমের যে মানুষ এই কাজগুলো করছে এখানে যতটা বেশি, মানে যেহেতু এটি খুব পরিকল্পিত এবং মানে যুদ্ধটা এখানে হাইলাইটেড হয়, যার জন্য এখানে ম্যানমেডটাই আসল টেকনোলজি কথা। হাইলাইটেড না, মানে ম্যানমেড হ্যাজার্ড ম্যানমেড সেটি আসলে ইম্পর্টেন্ট।
জি। এবং উপরের যে ধরনগুলো সেগুলোর সাথে নিচের গুলোর কিন্তু একটা পার্থক্য আছে। যেমন উপরেটা আচ্ছা। দেখেন নিউক্লিয়ার এমার্জেন্সি, মানে এটা কমপ্লিটলি ইভেন এটা এক ধরনের দুর্ঘটনা থেকেও ঘটতে পারে। যেমন আমাদের দেশের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র হচ্ছে, অনেকেরই এর যে আমরা এটা প্রপারলি ম্যানেজ করতে পারবো কিনা, বা সেখানে যেমন বিশ্বে ইতিমধ্যে পারমাণবিক দুর্ঘটনার মানে রেওয়াজ বলবো না, দৃষ্টান্ত আছে। তা আমাদের মতো একটা দেশে এটা আমরা প্রপারলি ম্যানেজ করতে পারবো কিনা। তো এটা হয় কি যে অনেকটা অ্যাক্সিডেন্টালি এই ঘটনাগুলো ঘটে, মানুষের রাইট স্যার। দ্বারা ঘটছে। আবার রেডিওলজিক্যাল হ্যাজার্ড অনেক সময় ঘটে, যে মানে এক ধরনের রেডিওলজি, যেমন অনেকে এক ধরনের বিভিন্ন রকমের মানে এটা খুব প্রমাণিত না, বাট অনেকে বলে থাকেন যে এই যে কোভিড-19 যেটা ছড়ালো, করোনা ভাইরাস, এইটি চীনের এই রকমের এক ধরনের রেডিওলজিক্যাল বা তাদের কোন একটা মানে কি বলে যে ল্যাবরেটরি বা সেখানে কোন একটা তাদের এক্সপেরিমেন্ট থেকে এটি মানে বাইরে ছড়িয়ে গেছে। কেমিক্যাল হ্যাজার্ডও বিভিন্ন ভাবে, যেমন আমরা যদি আমাদের হাজারিবাগের যে ট্যানারি শিল্প ছিল, তো এই টেকনোলজিক্যাল হ্যাজার্ডের যে জায়গাগুলো আছে সেইটার সাথে নন টেকনিক্যাল এর জায়গাগুলো একটু ডিফারেন্স। মানে ওই জায়গাটা কমপ্লিটলি আপনার টেকনোলজি বেসড, সেটা অ্যাক্সিডেন্টালও হতে পারে, ইনসিডেন্টাল বা বলা যায় যে ভুল ত্রুটি বা অন্য যে কোনো ভাবে হতে পারে। ইভেন অনেক সময় আমরা যদি বলি যে আপনার এই যে নানা রকমের যে সিএফসি নির্গমন সহ এই যে গ্রিন হাউস ইফেক্ট বেড়ে যাচ্ছে, আমাদের অতিবেগুনি রশ্মি বেড়ে যাওয়ার ফলে ওজোন স্তর ক্ষয় হচ্ছে, এর ফলে ভারসাম্য রক্ষা হচ্ছে, এটাও কিন্তু আলটিমেটলি চূড়ান্ত ভাবে বলা যায় টেকনোলজিক্যাল হ্যাজার্ডের একটা অংশ। কিন্তু নন টেকনোলজিক্যাল যেটা বলা হয়েছে এটা ম্যান মেড, কিন্তু এখানে টেকনোলজিটা হাইলাইটেড না। হাইলাইটেডটা হচ্ছে আপনার যেমন ওই যে ফায়ার অ্যাক্সিডেন্টের কথা আমরা বলছি, যেখানে টেকনোলজির কারণে, তাহলে তো মানুষ টেকনোলজি ব্যবহার করবে, বাট এইটা এক ধরনের টেকনোলজিক্যাল ইউজ টা অন্য কোনো ক্ষেত্রে আছে, বাট নন টেকনোলজিক্যালও হতে পারে। তো যুদ্ধের এটা যতটা না টেকনোলজিক্যাল, তার থেকে এটি আরো বেশি মানে মানুষের ওই যে বলা যায় যে রাজনৈতিক ইস্যু থাকে, মানে বৈরী সম্পর্কের জায়গা থেকে, তারপরে আরো অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড থাকতে পারে, এই নানান ইস্যুতে, যার জন্য এটাকে রাইট নন স্যার। টেকনোলজিক্যাল হিসেবে বললে আরো বেশি আইডেন্টিফাই করা সহজ হয়। বুঝাতে পারলাম? ভালনারেবিলিটি কথাটার সাথে আমরা খুবই পরিচিত, এবং মজার ব্যাপার হলো যে ভালনারেবিলিটি যে বাংলা আমরা বলি দুর্বলতা বা নাজুকতা, এটার চেয়ে আমরা ভালনারেবল কথাটার সাথেই বেশি পরিচিত। ওই যে অনেক সময় অনেক শব্দ আমাদের কাছে বলা যায় যে তার যেমন ওই যে ফেসবুক বা টুইটার, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি, এখন এইগুলোর বাংলাটা ওই রকমের খুব শ্রুতি মধুর হয় না। তো ওই ভালনারেবিলিটি অনেকটা তার কাছাকাছি, যেটি ভালনারেবল কথার সাথে আমরা ভালনারেবল আমরা কখন কাদেরকে বলি, সেটা হলো যে যার ঝুঁকিটা বেশি, যে একটা উদ্ভূত পরিস্থিতি সামলানোর ক্ষমতা যার কম, তাকে আমরা ভালনারেবল বলছি। সেটা যেমন দরিদ্র মানুষের ভালনারেবিলিটি বেশি, কারণ যে সে একটা উদ্ভূত পরিস্থিতি সহজে মোকাবেলা করতে পারবে না, তার সেই আর্থিক, সামাজিক, শারীরিক কোনো সক্ষমতাই তাকে খুব বেশি সাপোর্ট করে না। এই রকমের উদ্ভূত পরিস্থিতি যারা, যেগুলো আমরা সহজে সামলাতে পারি না বা যেগুলো মোকাবেলা করবার সক্ষমতা আমাদের কম, মানে যেখানে আমাদের দুর্বলতা রয়েছে, সেই বিষয়গুলো থেকেই ভালনারেবিলিটির মানে পরিস্থিতি তৈরি। আমরা একটু দেখি যে ভালনারেবিলিটি বলতে এখানে কি বলা হয়েছে। Vulnerability describes the characteristics and circumstances of a community system or অর্থাৎ ভালনারেবিলিটি এটি বর্ণনা করে কি ক্যারেক্টারিস্টিক্স এন্ড সার্কামস্টেন্সেস, অর্থাৎ কিছু বৈশিষ্ট্য এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা। সার্কামস্টেন্সেস আমরা বুঝি আমার চারপাশে যা কিছু আছে সেটি বা উদ্ভূত পরিস্থিতি, আমার পারিপার্শ্বিক অবস্থা, এর এইটার বর্ণনা করে অফ এ কমিউনিটি, কোন একটা জনগোষ্ঠীর বা একটা সম্প্রদায়ের সিস্টেম বা কোন একটা ব্যবস্থা অর অ্যাসেট দ্যাট মেক ইট সাসপিটেবল, যা এই যে মানে কোন কমিউনিটিকে, কোন একটা ব্যবস্থাকে বা কোন একটা সম্পদ বা একটা সেট আপকে ভালো মানে সংবেদনশীল করে দেয়, অর্থাৎ সেটি মানে খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম একটা জায়গায় নিয়ে যায়। অর্থাৎ টু দ্য ড্যামেজিং ইফেক্টস অফ এ হ্যাজার্ড, এই হ্যাজার্ড যেটা আমরা পড়ে আসলাম, তার ফলে কোন একটা সম্প্রদায়, কোন একটা ব্যবস্থা বা কোন সম্পদের যখন মানে তার নষ্ট হয়ে যাওয়ার বা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ব্যাপারে তাকে অনেক বেশি দুর্বল করে তোলে বা অনেক বেশি সংবেদনশীল করে তোলে, সেইটাকে মূলত নাজুকতা বা ভালনারেবিলিটি বলছে। দেয়ার আর মেনি অ্যাসপেক্টস অফ ভালনারেবিলিটি, ভালনারেবিলিটির বিভিন্ন রকমের পটভূমি, প্রেক্ষাপট বা প্রেক্ষিত রয়েছে, অ্যারাইজিং ফর্মস অফ ভেরিয়াস ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস।
এবং এর সাথে বিভিন্ন রকমের শারীরিক বা অবকাঠামোগত, সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত উপাদান এর সাথে যুক্ত রয়েছে। আমরা সামনের যে এক্সাম্পল বা টাইপ বা অন্যান্য বিষয়গুলো আলোচনা, সেখান থেকে আমাদের কাছে বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হবে। অর্থাৎ আমরা মোদ্দা কথা যদি বলি, ভালনারেবিলিটি, দুর্বলতা বা নাজুকতা হচ্ছে কোন একটা জনগোষ্ঠী বা ইভেন কোন একটা পরিবার, কোন একজন ব্যক্তি, কোন একটা ব্যবস্থা বা কোন একটা সম্পদের জন্য এমন একটা অবস্থা যা উদ্ভূত কোন একটা বিপদ বা কোন একটা দুর্যোগ বা কোন একটা হ্যাজার্ডের ফলে তার অনেক বেশি মানে প্রতিরোধ সক্ষমতা কম থাকতে পারে, যার ফলে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে বা উদ্ভূত পরিস্থিতিকে সে সামাল দিতে না পারে। এই রকমের অবস্থা যখন বর্ণনা করে তখন সেটিকে আমরা ভালনারেবিলিটি বলছি। আমি কি ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। এক্সাম্পলস অফ ভালনারেবিলিটি, ওই যে বললাম যে মানে সংজ্ঞা থেকে অনেক সময় বিষয়গুলো যদি কম ক্লিয়ার হয়, আমরা পরবর্তী আলোচনাগুলো থেকে এখানে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এক্সাম্পলটা এরকমের যে পোর ডিজাইন আর কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং। কি সেটি? যে ঝড় আসবে, তো ঝড় আসার ফলে আপনার মানে গৃহটা যদি দুর্বল হয়, তাহলে সেটি পড়ে যাবার বা সেটি ভেঙে পড়বার বা সেখানে আপনার আহত হবার বা সম্পদহানি হবার বা ইভেন জীবন নাশ হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। কিন্তু আপনি যদি খুব পাকাপোক্ত শক্ত ভবনে থাকেন, তাহলে মোটামুটি এই ঝড়টা আপনাকে এত বেশি দুর্বল করে দিবে না। যেমন আমরা ওই যে আমি সম্ভবত আগের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করতেছি যে একই মাত্রার ঝড় জলোচ্ছ্বাসে আগে যে পরিমাণ প্রাণহানি হতো, এখন সেটি অনেকটা কমে আসছে, কারণ মানুষের প্রস্তুতির জায়গাগুলো অনেক বেশি স্ট্রং হয়েছে। এবং আমি আমার শৈশবের কথা বলি, আমি আমাদের এলাকায় দেখতাম গ্রামে তো একটা সময় মানে ছনের ঘর, কাঁচা ঘর এইগুলোই ছিল। এখন গ্রামেও বেশিরভাগই তো মোটামুটি অনেক পাকা ভবনের পাশাপাশি তো এখন টিট কাঠের মোটামুটি মানুষের সক্ষমতা বেড়েছে, তাদের এই ঘরদোর অনেক শক্ত সমর্থ হয়েছে। তা আগে মোটামুটি ঝড়েও দেখা যায় গ্রামে, এবং আমরা মানে খুব পরিষ্কার মনে আছে, ঝড়ের পরে আমরা দূরত্ব বের হয়ে যেতাম যে কার বাড়ির কি অবস্থা, ঘর তো ঠিক আছে কিনা, ভেঙে পড়েছে কিনা, কেউ আহত হয়েছে কিনা, আটকা পড়েছে কিনা, নানান রকমের ব্যাপার। এবং দেখা যেত যে মোটামুটি ওই 60 মাইল বেগের একটা ঝড়েও মানে অনেকের ঘর বাড়ি পড়ে গেছে, বা মেইন ঘর পড়েনি, গোয়াল ঘর পড়েছে বা রান্নাঘর পড়েছে, এইগুলো ঘটতো। বাট আল্লাহর রহমতে মানুষের এই সক্ষমতা বাড়বার ফলে এখন কিন্তু এই ঘটনাগুলো কম ঘটে। তার মানে আপনার ভালনারেবিলিটির জায়গাটা হচ্ছে এই জায়গা যে আপনার ওই যে উদ্ভূত পরিস্থিতি আপনি সামলানোর মতো সক্ষমতা রাখছেন না, দেন ইউ আর ভালনারেবল। আর একটা এক্সাম্পল আমরা এখানে পেতে পারি এরকম, ইনঅ্যাডিকুয়েট প্রোটেকশন অফ অ্যাসেটস। যেমন ধরে নেন আপনার মাছের ঘের আছে, তো মাছের ঘেরে আপনার ওখানে মাঝে মাঝে ধরেন 5 ফিট পর্যন্ত জোয়ার আসে বা জলোচ্ছ্বাসে সেটি 8 ফিট হতে পারে। তা আপনার ঘের যদি মোটামুটি বেশি এরকমের পাড়ি উঁচু থাকে, 10 ফিট পর্যন্ত সামলানোর ক্ষমতা থাকে, তাহলে আপনার ঝুঁকি কম। বা সেখানে আপনার পূর্ব প্রস্তুতি আছে যে আপনি প্রচুর পরিমাণে জাল বা নেট এমন ভাবে রেখেছেন যে জোয়ার হওয়ার সাথে সাথে আপনি চারদিকে টানিয়ে দেন, অর্থাৎ আপনার এটাকে প্রতিরোধ করবার মতো আপনার সম্পদ আছে বা আপনার সক্ষমতা আছে, তাহলে আপনি তুলনামূলকভাবে কম ভালনারেবল। বাট যতক্ষণ এটি বেশি থাকবে, আপনি মাছ চাষ করছেন বাট পুকুরের পাড় বাঁধানো না, পানি আসলো সব মাছ ভেসে চলে গেল, ইউ আর লুজার in this regard of flood. But if you have different types of protection, different types of preparation to protect this situation, then you are risk free. এই inadequate protection of assets, এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি ভালনারেবল। তার মানে যে আমরা যেটা অনেক সময় বলি যে যদি মানুষের দারিদ্র থাকে বেশি, তাহলে তার ভালনারেবিলিটি বেশি, কারণ সেই অবস্থাগুলো সামলানোর মতো সক্ষমতা সে রাখে না। আমরা আরেকটা বিষয় দেখি, ল্যাক অফ পাবলিক ইনফরমেশন এন্ড অ্যাওয়ারনেস। অনেক সময় যেটা ওই যে আগে আমরা উপকূলীয় অঞ্চলের কথা বললাম, যে সেখানে সংবাদই পৌঁছানো যেত না, তথ্য পৌঁছানো যেত না, তাদেরকে সচেতন করা যেত না, ফলে তারা যে যার মতো করে থাকতো, হঠাৎ করে ঝড় জলোচ্ছ্বাস আসছে সেখানে অনেক ভেসে যেত, সম্পদ ভেসে যেত। বাট এখন মানুষের অনেক ওয়ে হয়েছে, ফলে তাদের কাছে ইনফরমেশন পৌঁছাচ্ছে, তারা কি বলে যে সচেতন হচ্ছে, সতর্ক হচ্ছে, তারা আশ্রয় কেন্দ্রে চলে আসছে, ফলে এই ক্যাজুয়ালিটি বা যে ভালনারেবিলিটির জায়গাগুলো আমরা অনেকটা ওয়েল ম্যানেজড হয়েছে। লিমিটেড অফিসিয়ালস রিকগনিশন অফ রিস্ক অ্যান্ড
বলে প্রিপায়ার্ডনেস মেজার্স, অর্থাৎ অনেক সময় যেটা হয় যে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে বা দাপ্তরিকভাবে এই বিভিন্ন ঝুঁকি ব্যবস্থাপনা বা ঝুঁকির বিপরীতে যে প্রস্তুতি দরকার সেটি আমরা অনেক সময় সঠিকভাবে রাখতে পারি না, সেটিও আমাদের এই ভালনারেবিলিটিকে বাড়িয়ে দিতে পারে। এবং লাস্ট হচ্ছে ডিসরিগার্ড ফর ওয়াইজ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। আমরা তো কেবল ভালনারেবিলিটিটা প্রাকৃতিক দুর্যোগের ভিত্তিতে না, যেমন ধরেন কোন একটা স্ল্যাম এরিয়া বস্তিতে, সেখানে যদি প্রপার স্যানিটেশন ব্যবস্থা না থাকে, সুপেয় পানির ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে সেখানে এই বাচ্চা বা বয়স্কদের মধ্যে ডায়রিয়া সব রকমের রোগ সব বেড়ে যেতে পারে। তার মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তারা নানা রকমের অসুস্থতায় ভোগে। দেন দেখা যায় যে ওভারঅল যদি আমাদের এরকম স্টাডি থাকে যে একটা আহ স্বাস্থ্যসম্মত আবাসিক এলাকার মানুষের গড় আয়ু বা তাদের ওই যে আপনার স্বাস্থ্য ব্যয় আর একটা বস্তি এলাকার মানুষের গড় আয়ু এবং স্বাস্থ্য ব্যয়, এগুলো আমরা কম্পেয়ার করলে তখন দেখবো যে এই যে এনভায়রনমেন্টটাকে আমরা যদি প্রপারলি ম্যানেজ করতে না পারি, ওয়েস্ট ম্যানেজমেন্ট না থাকে, আমাদের ওই যে বললাম প্রপার স্যানিটেশন না থাকে, ইভেন আমরা যদি প্রপার পিওর ওয়াটারের সাপ্লাই দিতে না পারি, তাহলে দেখা যাবে যে সেখানে ভালনারেবিলিটির পরিমাণটা বেড়ে যাবে। এবং সেই ভালনারেবিলিটি মানে এই না যে কেবল প্রাকৃতিক দুর্যোগ এসে আমাকে গ্রাস করবে, সেই ভালনারেবিলিটি হলো যে আমি বিভিন্ন রকমের রোগ শোকে আক্রান্ত হব না, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে না, আমার পুষ্টিহীনতা তৈরি হবে না, নানান রকমের ইস্যু থাকতে পারে। তো সেই বিষয়গুলো আমরা মানে এনভায়রনমেন্টাল ম্যানেজ ইস্যু থেকেও আমাদের ভালনারেবিলিটিকে আমরা যেমন বাড়িয়ে ফেলতে পারি, আবার এটিকে কমিয়েও নিয়ে আসতে পারি যদি এই বিষয়গুলো প্রপার ম্যানেজমেন্ট। এরপরে আছে টাইপস অফ ভালনারেবিলিটি, কি কি ধরনের ভালনারেবিলিটির মুখোমুখি আমরা হই সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। যেমন একটা আছে ফিজিক্যাল ভালনারেবিলিটি। ফিজিক্যাল ভালনারেবিলিটি বা দৈহিক বা অবকাঠামোগত বা আপনার এটা হচ্ছে দৃশ্যমান যে নানান ধরনের ঝুঁকির মধ্যে আমরা পড়ি বা দুর্বলতা তৈরি হতে পারে, সেখানে পপুলেশন ডেন্সিটি, যেটা বাংলাদেশে খুব বেশি দেখা যায়, যে এই যে ছোট্ট একটা দেশ, এখানে 17 কোটির উপরে লোকজন বাস করে। তো এইটি পপুলেশন ডেন্সিটি, এটি একটা অঞ্চলের জন্য নানান ধরনের ঝুঁকি তৈরি করে। আপনার লিমিটেড রিসোর্স আর সেটার ইউজার অনেক বেশি। এই যে আমরা যদি কারো অভিজ্ঞতা থাকে, আমি রিসেন্টলি 2 দিন এই অভিজ্ঞতা মুখোমুখি হয়েছি, এই যে ঈদের সময় আমরা যারা ট্রেনে যেতে চাই, তো দেখা যায় যে কি বলে আপনার ধরেন কোন একটা ট্রেনে সাকুল্যে সিট আছে 1000, কিন্তু সেখানে দেখা যায় 50,000, 60,000, 1 লাখ মানুষ ট্রাই করতে, তার মানে তো বেশিরভাগ মানুষই সেখানে পাবে না। এইটির কিন্তু এক ধরনের ভালনারেবিলিটি হলো এই অর্থে যে আপনি একটা নিরাপদ ভ্রমণ থেকে আপনি বঞ্চিত হন। বাট যদি প্রচুর পরিমাণে কি বলে যে মানে রেলের সংখ্যা বাড়তো, আবার আমাদের লোক সংখ্যা একটু কমতো, তাহলে কিন্তু এই ঝুঁকিটা থাকে না। তো এই মানে ওভার পপুলেশন এইটি নানান ধরনের ঝুঁকি তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে। রিমোটনেস অফ এ সেটেলমেন্ট, আপনার বাড়ি ঘর যদি খুব রিমোট এলাকায় হয়, যেখানে আপনার বিদ্যুৎ নাই, বা এখন তো ম্যাক্সিমাম জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে, বাট দেখবেন যে শহরে সহজে বিদ্যুৎ যায় না, কিন্তু লোডশেডিং বেশি গ্রামে হয়। ওই বাতাস ওঠার আগে লাইন বন্ধ করে দেয়, কারণ ওই আশপাশে গাছপালা পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এরপরে লাইন আবার ঠিকঠাক মতো চেক করে চালাতে দেখা যায় যে মধ্যে 24 ঘন্টা পার হয়ে যায়। তো আপনি যত প্রত্যন্ত অঞ্চলে থাকবেন, সেখানে আপনার এক ধরনের ভালনারেবিলিটি থাকবে। আবার এর বিপরীত চিত্রও কিন্তু আছে। প্রত্যন্ত অঞ্চল মানে আপনি ফ্রেশ এয়ার পাচ্ছেন, ফ্রেশ শাকসবজি পাবেন, ফ্রেশ মাছ পাবেন। তো সেইগুলো আবার একটা বাড়তি সুবিধা যে আপনি প্রকৃতির খুব কাছাকাছি থেকে আপনি একটা মানে ফ্রেশ জীবনযাপন করতে পারবেন। কিন্তু আবার যে এখন আধুনিক জীবনযাপনের ক্ষেত্রে আপনার রিমোট সেটেলমেন্ট, এটি এক ধরনের ভালনারেবিলিটি বাড়তি তৈরি করতে পারে। ডিজাইন এন্ড ম্যাটেরিয়ালস ইউজড ফর ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আপনার যে বিভিন্ন রকমের অবকাঠামো আমরা তৈরি করি, সেইটি যেমন যে ধরেন রাস্তাঘাট যে নির্মাণ হয়, সেটি যদি প্রপার ডিজাইন মেইনটেইন না হয়, তাহলে সেখানে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যেতে পারে। যেমন এক সময় আমিনবাজার থেকে মানিকগঞ্জে যেতে যে রাস্তা, ওখানে মাঝখানে প্রায় 7 কিলোমিটার ছিল, ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে ওখানে প্রায় দুর্ঘটনা। পরে সেটি সার্ভে করে ওই ত্রুটি ছেড়ে উঠবার চেষ্টা করার পাশাপাশি মানুষকে অনেক বেশি সতর্কতা দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের রেড সিগন্যাল ব্যবহার করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে যে ঝুঁকি প্রবণ এলাকা, সাবধানে চলুন, গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরকম কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আবার ধরেন একটা ব্রিজের ক্ষেত্রে হতে পারে, একটা ভবনের ক্ষেত্রে হতে পারে, যেমন আমরা এখন প্রায় বলি ভূমিকম্প সহিষ্ণু ভবন নির্মাণ করা, বা আর একটা যে আমরা বজ্রপাত নিরোধ দণ্ড ব্যবহার করেন। নানান রকমের আমরা এই মানে ডিজাইন বা মেটেরিয়াল ইউজের মাধ্যমেই আমরা কোন একটা অবকাঠামোর
এই ভালনারেবিলিটিকে রিডিউস করতে পারি। আবার এর বিপরীত চিত্র হল যে যদি সেটি না করা হয় তাহলে সেখানে এই ফিজিক্যাল ভালনারেবিলিটি বেড়ে যেতে পারে। সোশ্যাল ভালনারেবিলিটি কিভাবে তৈরি হয়? আমাদের যদি লিটারেসি বা এডুকেশন না থাকে, আমাদের যদি সচেতনতা না থাকে, এবং আমরা যদি শান্তি বা নিরাপত্তার বিষয়টি দুর্বল থাকে, তাহলে আমাদের সোশ্যাল ভালনারেবিলিটি বেড়ে যেতে পারে। বেসিক হিউম্যান রাইটস এইটি যদি নিশ্চিত না হয় তাহলে আমার ভালনারেবিলিটি বেড়ে, যে কোনো সময় আমাকে এসে ঘর থেকে কেউ তুলে নিয়ে যাবে। সিস্টেম অফ গুড গভর্নেন্স এইটি দেশে না থাকলেও আমাদের সিকিউরিটি বলি, আমাদের রাইটস বলি, এই নানান জায়গায় আমাদের বিঘ্ন হতে পারে। এরপর আছে সোশ্যাল ইকুইটি বা সমতা বিধান বা মানে ন্যায্যতার ভিত্তিতে সামাজিক সমতা, সেই বিষয়গুলো আমরা যদি নিশ্চিত করা না যায়, এই বিষয়গুলো এক কথায় সামাজিক ভালনারেবিলিটি তৈরি করতে পারে। এখানে এই যে যে উপাদানগুলো আছে, আমি আপনাদের যে কারো কাছ থেকে একটা উদাহরণ চাই যে এইগুলো না থাকলে ভালনারেবিলিটি কিভাবে বাড়ে। কোন একটা উপাদানের কথা বলে, সেটা লিটারেসি, এডুকেশন হতে পারে, কনসাসনেস হতে পারে, এইগুলো ভালনারেবিলিটি কিভাবে তৈরি করে একজন উদাহরণ দেন। আমি কি প্রশ্নটা বোঝাতে পারিনি? আমরা সোশ্যাল ভালনারেবিলিটির অনেকগুলো কম্পোনেন্ট বললাম, যে এই বিষয়গুলো সোশ্যাল ভালনারেবিলিটি বাড়িয়ে দিতে পারে। তো কিভাবে, সেটার একটা এক্সাম্পল আমি আপনাদের যে কারো কাছ থেকে জানতে চাচ্ছি। সেটা স্যার স্যার যৌতুক প্রথা, বাল্য বিবাহ এগুলো না, ঠিক আছে, সেটা সোশ্যাল ভালনারেবিলিটি, কিন্তু আমি বলছি যে এইখানে যে উপাদান গুলো আমরা বললাম, কম্পোনেন্ট গুলো বললাম, লিটারেসি, এডুকেশন, কনসাসনেস, পিস এন্ড সিকিউরিটি, বেসিক হিউম্যান রাইটস, এর কোন একটা দিয়ে আপনি ভালনারেবিলিটিটা বলবেন যে এইটি অভাবে বা এটার ফলে বা এটা না থাকলে এইভাবে ভালনারেবিলিটি তৈরি হতে পারে। এখানে যেগুলো বললাম তার আলোকে, তার উদাহরণ দিয়ে একটা বলুন। ওয়ালাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম। যেমন স্যার সোশ্যাল ইকুইটি, এটা আমাদের আপনার সামাজিক যে মর্যাদাগত বৈষম্য, শিক্ষাগত বৈষম্য, স্বাস্থ্যগত বৈষম্য, বা সম্পদগত যে মানে নেটওয়ার্কের সমস্যা মনে হয়। জি স্যার, ওই স্যার বাল্য বিবাহকে স্যার এটা অপরাধমূলক না মনে করা এবং সচেতন না করা, এই জন্য সোশ্যাল ইকুইটি যেটা এখানে বলা হচ্ছে, স্যার এটা সমাজে যদি আহ, শিক্ষাগত সাম্য, স্বাস্থ্যগত সাম্য বা সম্পদের সাম্য, এগুলো যদি সঠিকভাবে সাম্য রক্ষা করা না হয়, তাহলে একটা বৈষম্য তৈরি হয় এবং এখান থেকে একটা ভালনারেবিলিটি তৈরি হতে পারে স্যার। রাইট, হ্যাঁ ওইটাই আমি মানে এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে একটু নিজেরা অ্যানালাইসিস করি তাহলে দেখবেন যে আপনি ওই যে আমি যেটা সবসময় বলি যে আমরা এখন যে লেভেলে আছি, আমরা তো ওরকম মুখস্থ করে যে ঢেলে দিতে পারবো না। আমরা বিষয়গুলো যদি আমাদের মোটামুটি এক ধরনের আত্মস্থ হয়, আমাদের নিজস্ব অ্যানালাইটিক্যাল ক্যাপাসিটি বাড়ে, তাহলে আপনি আপনার মতো করে মোটামুটি লিখতে পারবেন। যেমন লিটারেসি বা এডুকেশন যদি না থাকে, কি কি ধরনের ভালনারেবিলিটি, যেমন ধরে নেন ওই যে অনেক সময় আগে যেটা বেশি করতো যে সে তো লিখতে পড়তে জানে না, তো টিপসই নিয়েছে, টিপসই নেওয়ার মধ্য দিয়ে তার জমি জমা সব চলে গেছে। টিপসই নিয়েছে, সে টাকা ধার নিয়েছিল 5,000, ওখানে লেখা আছে 50। তো এইগুলো এক্সাম্পল। কনসাসনেস, যেটা ওই যে একজনে বলছিলেন বাল্য বিবাহ, সেটি কনসাসনেস এর অভাবে বাল্য বিবাহ, উদাহরণটা এইভাবে আসবে। সোশ্যাল ইকুইটি নিয়ে যেটা বললেন যে সমাজে যদি শিক্ষা বলি, সম্পদ বলি, যা কিছু আছে, সে ইভেন জেন্ডার সমতা, এইগুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে যারা এই ইকুইটির মানে থেকে মানে যারা দূরে, তাদের নানান ধরনের এই ভালনারেবিলিটি বেড়ে যেতে পারে। যে আমি সম্পদ দ্বারা বৈষম্যের শিকার হচ্ছি। যেমন ধরে নেন যে আমাদের সমাজে দেখা যায় যে ওভারঅল নারীরা তুলনামূলকভাবে কম সম্পদের, নারীরা শিক্ষায়নের ক্ষেত্রে পিছিয়ে আছে, এবং এই যে এইসব কারণে দেখা যায় যে আমাদের মানে নারীরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ জীবনযাপন করে বা তাদের ভালনারেবিলিটি তুলনামূলকভাবে বেশি। একটা পরিবারে একটা মা মারা গেলে ওই পরিবার আর্থিকভাবে মানে ছেলে মেয়েরা সাফার করে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আর্থিকভাবে যতটা ক্ষতির মুখে পড়ে, একটা বাবা উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে ওই পরিবার আর্থিক ক্ষতির মুখে অনেক বেশি পড়ে, অর্থাৎ তার ভালনারেবিলিটি বেড়ে যায়। এইটার পিছনে ইকুইটি আছে, কারণ যে আমরা নারী পুরুষের যোগ্যতা বলেন, সামাজিক অবস্থান বলেন, তারপরে সম্পদ বলেন, সেখানে আমরা সমতা নিশ্চিত করতে পারি। ফলে ওই একমাত্র উপার্জনক্ষম হাজবেন্ড মারা যাওয়ার পরেও বাচ্চা কাচ্চা নিয়ে ওই নারীর ভালনারেবিলিটি বেড়ে যায়। বাট তিনিও যদি তার হাজবেন্ডের ইকুয়াল হতেন সম্পদে, শিক্ষায়, কর্মক্ষমতায় বা পেশায়, তাহলে কিন্তু ওই ভালনারেবিলিটিটা আসতো। ক্লিয়ার হলো?
টাইপস অফ ভালনারেবিলিটি এটা আমরা মোটামুটি সহজেই বুঝতে পারি। ইকোনমিক ভালনারেবিলিটি, এখানে সবসময় যারা তুলনামূলকভাবে পুয়ার পিপল তাদের ভালনারেবিলিটি বেশি। ওই যে বললাম যে একটা বিশেষ উদ্ভূত পরিস্থিতিতে সে চাইলেও তার আর্থিক সক্ষমতার অভাবে সে ধরনের টিকা নিলে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার সে ডায়রিয়া হবে না, আপনার যে কি বলে যে জন্ডিস হবে না, নানা রকমের টিকা আছে। এখন আমার তো সেই সক্ষমতা নাই, তাহলে আমি না নিলে তো আমার ভালনারেবিলিটি বাড়বে। আবার ওই যে ঘরবাড়ির কথা বললাম যে আমি যদি শক্ত করে পাকা ঘর নির্মাণ করতে পারি তাহলে ঝড়ে আমার ঘরটা ফেলে দিবে না। আমার যতটুকু সম্পদ, যেমন অনেক সময় দেখবেন যে ওই আগে গ্রামে কাঁচা বাড়িতে শীত কেটে ঘরের সবকিছু চুরি করে নিয়ে গেছে। এখন যদি সেখানে আপনি পাকা ঘর, তাহলে ওই শীতের চোরের মানে চুরি থেকে আপনি বেঁচে গেলেন। এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আর্থিক সক্ষমতা ভালনারেবিলিটি যেমন প্রতিরোধ করে, আবার আর্থিক সক্ষমতা না থাকলে ভালনারেবিলিটি অনেক বেড়ে যায়। এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি, যারা কোস্টাল বেল্টে থাকেন প্রতিনিয়ত তাদের উপকূলীয় নানা রকমের ওই যে জোয়ার জলোচ্ছ্বাস, নানা রকমের উপকূলীয় দুর্যোগের মোকাবেলা করতে হয়। যেই অঞ্চলে লবণাক্ততা আছে, স্যালানিটি, সেখানে তারা এক ধরনের ভালনারেবিলিটির মধ্যে থাকেন। হিলি এরিয়ায় সেখানে যেমন সুপেয় পানি বলি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত বলি, ইভেন প্রশাসনিক যোগাযোগ, শিক্ষা দীক্ষা, কর্মসংস্থান, শহরে যাতায়াত, নানান ক্ষেত্রে তারা এক ধরনের ভালনারেবিলিটির মধ্যে। অর্থাৎ ভৌগোলিক এলাকা সেটিও আপনার ভালনারেবিলিটি বাড়িয়ে দিতে পারে। তো ভালনারেবিলিটি মোটামুটি ক্লিয়ার হলো। ভালনারেবিলিটি কারো কোনো প্রশ্ন অথবা কেউ কিছু, সবসময় আমি যেটা সাথে জানতে চাই যে আলোচনার সাথে যদি কেউ কিছু যোগ করতে চান, যেহেতু আপনাদের নিজেদেরও অনেকের এই ব্যাকগ্রাউন্ডে নানা রকমের অভিজ্ঞতা রয়েছে, আপনারাও চাইলে এই জায়গায় কন্ট্রিবিউট করতে পারেন। দেন আমি নিজে এবং আপনাদের বাকি যারা তুলনামূলকভাবে মানে বলে তারা আর একটু সমৃদ্ধ হতে পারে। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা কেউ কিছু এর সাথে অ্যাড করতে চাইলেও করতে পারেন, বলেন। সময় তো কার কিছু নাই, তাহলে আমরা পরবর্তী বিষয়ে যাই। রিস্ক, ওই যে শুরুতে একজনের যে আলোচনাটা করেছিলেন অনেকটা সেরকম রিস্ক। এটি বলা যায় যে ফিউচার ইভেন্ট, অর্থাৎ সামনে ঘটতে পারে তার এক ধরনের আশঙ্কা। রিস্ক আমরা রিস্কে থাকি, বাট রিস্ক দ্বারা তখনই সাফার করি ব্যাপারটা তা না। সাফার করার এক ধরনের ঝুঁকিটাকেই আমরা রিস্ক দিচ্ছি। হোয়াট ইজ রিস্ক? আমরা যেটা দেখি বিশেষ করে ডিজাস্টার পার্সপেক্টিভে যদি আমরা বলি, রিস্ক ইজ দ্য potential disaster losses which could occur to a particular community or society over some specified future time period. অর্থাৎ পরবর্তী সময়ের কোন একটা পরবর্তীতে কোন একটা নির্দিষ্ট সময় কোন একটা ঘটনা ঘটতে পারে পার্টিকুলার কোন কমিউনিটি বা সমাজের ক্ষেত্রে, অর্থাৎ একটা জনগোষ্ঠী বা জনপদে বা সমাজে কোন একটা নির্দিষ্ট ঘটনা ঘটতে পারে। কি ঘটনা? যে পোটেনশিয়াল ডিজাস্টার, অর্থাৎ কোন একটা গুরুত্বপূর্ণ বা কার্যকর বা প্রভাবশালী কোন একটা দুর্যোগের মতো ঘটনা বা পরিস্থিতি ঘটতে পারে, যা আমাদের এই যে কোন একটা কমিউনিটি বা কোন একটা সমাজে আগামীতে আঘাত আনতে পারে। সেই ধরনের একটা উদ্ভূত আশঙ্কামূলক অবস্থাকে আমরা রিস্ক। ইট কনসিডার্স দ্য প্রবাবিলিটি অফ হার্মফুল কনসিকুয়েন্সেস, অর্থাৎ এইটি কোন একটা দুর্যোগময় ফলাফলের বা কোন একটা বেদনাদায়ক বা কষ্টকর ফলাফলের আশঙ্কাকে তৈরি করে। ইট কনসিডার্স দ্য প্রবাবিলিটি অফ হার্মফুল কনসিকুয়েন্সেস অর এক্সপেক্টেড লসেস, অথবা কোন একটা ক্ষতির আশঙ্কাকে বাড়িয়ে দিতে পারে। ক্ষতির ঘটনা ঘটতে পারে, সেরকম একটা আশঙ্কা তৈরি হয়। সেই ক্ষতিটা ডেথ হতে পারে, ইনজুরি হতে পারে, প্রপার্টি লস হতে পারে ইত্যাদি। রেজাল্টিং ফ্রম ইন্টারাকশন বিটুইন ন্যাচারাল অর হিউম্যান ইনডিউসড হ্যাজার্ডস, অর্থাৎ এই যে ঘটনাটা কেন ঘটতে পারে, এটা কোন ইন্টারাকশন হয় কিসে, এটা প্রকৃতির সাথে বা মানুষের দ্বারা সৃষ্ট কোন একটা দুর্যোগ বা বিপদের ঘটনা থেকে, এন্ড ভালনারেবল কন্ডিশনস, কোন একটা ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে। এই যে বিষয়গুলো আমরা বললাম, হার্মফুল কনসিকুয়েন্সেস আর এক্সপেক্টেড লসেস, এইটি এই ন্যাচারাল ঘটনা হতে পারে, হিউম্যান ইনডিউসড হ্যাজার্ডস হতে পারে, ভালনারেবল কন্ডিশনস হতে পারে, সেখান থেকে এরকম একটা আশঙ্কামূলক ক্ষতিকর একটা আশঙ্কা উদ্ভূত অবস্থা তৈরি হবার জায়গাকেই আমরা রিস্ক, অর্থাৎ ঝুঁকি। এটি ঘটেনি, ঘটতে পারে, আবার নাও ঘটতে পারে। যেমন ধরে নেন আমরা পূর্বাভাস দিল যে
150 কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসছে, এই অঞ্চলের উপর দিয়ে এটা প্রবাহিত। এটি পূর্বাভাস। এর দ্বারা একটা রিস্ক তৈরি হলো, যদি সত্যি সত্যি এটি এই অঞ্চল দিয়ে যায় তাহলে আমাদের ফসল, আমাদের জানমালের ক্ষতি হতে পারে। দেন আমরা যে এক ধরনের পূর্ব প্রস্তুতি রাখি, ইত্যাদি ইত্যাদি। বাট এটি ঘটবেই এমন নিশ্চয়তা না, এটি নাও করতে পারে। এটা অনেক সময় যে আমরা বলি এটা দিক বা গতি পরিবর্তন করে অন্যদিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন রিস্কটা কেটে গেল যে না, তখন আর এটি। ফরিদুজ্জামান মিউট করতে হবে, ফরিদুজ্জামান নিজেকে মিউট করেন। এটি আমরা যে রিস্ক সম্পর্কে যে আলোচনাটা, এটি যে সোর্স থেকে আমরা নিয়েছি সেই সোর্সের উল্লেখ করলাম এখানে। রিস্ক সম্পর্কে আমাদের আলোচনা আছে, রিস্ক ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দ্য ফলোইং ইকুয়েশন। অর্থাৎ এক ধরনের ইকুয়েশন ব্যবহার করে আমরা রিস্ককে ক্যালকুলেট করতে পারি যে রিস্ক কিভাবে আসতে পারে। রিস্ক ইকুয়াল টু মানে অর্থাৎ এই যে ঝুঁকিপূর্ণ বা যেই অবস্থা, রিস্কের অবস্থা তৈরি হয় কোন কোন ক্ষেত্রে, প্রবাবিলিটি অফ হ্যাজার্ডস, বিপদের এক ধরনের আশঙ্কা বা সম্ভাবনা, বা কি বলে যে বিপদ আসতে পারে সেরকম একটা অবস্থা। এরপর সাথে যেটা আছে ডিগ্রি অফ ভালনারেবিলিটি, যে কি মাত্রার ঝুঁকি বা দুর্বলতা সেখানে রয়েছে, তার বিপরীতে রিস্ক থাকে। অর্থাৎ আপনার ভালনারেবিলিটির মাত্রা যদি কম থাকে আর প্রবাবিলিটি অফ হ্যাজার্ড এটি যদি বেশি থাকে তাহলে যেমন রিস্ক কম, আবার যদি বলা যায় যে প্রবাবিলিটি মানে হ্যাজার্ডের আশঙ্কাও বেশি, আবার ভালনারেবিলিটিও বেশি, তখন রিস্ক বেশি। বুঝাতে পারলাম? অর্থাৎ আপনার বিপদ এবং তার সাথে আপনার যে দুর্বলতা রয়েছে সেই আলোকে আপনার রিস্ক ক্যালকুলেট হবে। যদি বিপদের, অর্থাৎ ধরে নেন 200 কিলোমিটার বেগে ঝড় আসবে আর আপনার বাড়ি ঘর তো দুর্বল, তাহলে রিস্ক কি শতভাগ রিস্ক আছে না এখানে? এখানে শতভাগ যে 200 কিলোমিটার বেগে ঝড় আসলে ঘর টিকবে না, সুতরাং আপনার 100% রিস্ক আছে। এবার ঠিক উল্টোটা ধরেন, হ্যাঁ ঝড় 200 কিলোমিটার বেগে, বাট আপনি মাশাআল্লাহ বেশ মানে পাকা ভবনে থাকেন, তাহলে তুলনামূলকভাবে আপনার রিস্ক কম, হ্যাজার্ড অনেক বড় কিন্তু আপনার ভালনারেবিলিটি কম, সুতরাং আপনার রিস্কও কম। আবার দুইটাই হতে পারে, যে আপনার হ্যাজার্ড অনেক দুর্বল, আপনার ভালনারেবিলিটিও আছে, সেখানেও রিস্ক কম। আবার আরেকটা হলো যে টোটালি যদি আমরা বলি যে হ্যাজার্ড বেশ দুর্বল আর ভালনারেবিলিটি টোটালি নাই, তখন বলতে গেলে আপনার রিস্কও নাই। এইভাবে এই রিস্ককে ক্যালকুলেট করা যায় হ্যাজার্ড এবং ভালনারেবিলিটির সাথে এর একটা সম্পর্ককে মানে ইকুয়েশন করে। There are different ways of dealing with risk, such as, অর্থাৎ এই যে রিস্ক বা যেই বিপদটা আসতে পারে বলে আমরা ধারণা করছি, আশঙ্কা করছি, সেইটাকে আমরা নানান ভাবে ডিল করতে পারি বা সেটাকে আমরা ফেস করতে পারি, মোকাবেলা করতে পারি। কি কিভাবে সেটি? যেমন রিস্ক অ্যাকসেপ্টেন্স, আমরা অনেক সময় ঠিক আছে আমাদের কোনো ওয়ে নাই, রিস্ক বা ঝুঁকি যেটা আসবে সেটাকে আমরা গ্রহণ করব। গ্রহণ করাটা কিরকম? যে an informed decisions to accept the possible consequences and likelihood of particular risk। অর্থাৎ যেমন ধরে নেন সিডোর আসবে, আমি জানি এটা নিশ্চিতভাবে আমার এটাকে একসেপ্ট না করে কোনো উপায় না, আমি চাইলেই এটিকে ঠেকাতেও পারবো না, আমি চাইলেই এখানে এখন রাত মানে দ্রুত এই জায়গা থেকে আমি নিরাপদ একটা জায়গা চলেও যেতে পারবো না। দেন মানে এটা হয় কি যে এক ধরনের মানে মনের জোর, তখন আপনি মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকেন যে না এই রিস্ক আসবে, সুতরাং এটির মাধ্যমে মোকাবেলা করতে হবে, এক কথা যদি আমরা। তো সেইটি এক ধরনের মানে রিস্কের একটা মানে মোকাবেলা করবার ব্যাপার, যে আপনি আগেই প্রস্তুতি নিয়ে নিচ্ছেন যে আমাকে এই অবস্থাটা মধ্য দিয়ে যেতে হবে, আমাকে এই অবস্থাটা মোকাবেলা করতে হবে। রিস্ক অ্যাভয়েডেন্স, কিছু কিছু ক্ষেত্রে আছে যে আপনি রিস্ক চাইলে অ্যাভয়েড করতে পারেন, আপনি রিস্কের মধ্যে যাবেন। অর্থাৎ আপনি ওই যে যেটা বললাম যে আপনি মনে করছেন যে এখানে গেলে বিপদ হতে পারে, আপনি ওখানে গেলেন, আপনি ধরে নিলেন যে সে কোস্টাল বেল্টে তো নানা রকমের যে ঝড় জলোচ্ছ্বাস সুনামির আশঙ্কা থাকে, সুতরাং আমি কোস্টাল বেল্ট না, আমি মানে নিরাপদ অন্য একটা জায়গায় যাই বসত বাড়ি মানে তৈরি করবো। তাই নানান ভাবে আমরা যদি পূর্বাভাস পাই, আগে থেকে জানি, আমরা রিস্ককে অ্যাভয়েড করতে পারি, যে আমরা সেটির সাথে আমরা গেলাম না, রিস্ক অ্যাভয়েড করলাম। আরেকটা আছে রিস্ক রিডাকশন, আমরা রিস্ককে কমিয়ে নিয়ে আসতে পারি, refers to the application of appropriate techniques to reduce the likelihood of risk
অকারেন্স অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। অর্থাৎ আমরা তখন যদি বুঝি যে আমাদের এই রকমের একটা দুর্যোগ বা বিপদ বা হ্যাজার্ড আসবে এবং সেই ক্ষেত্রে আমাদের এই পরিমাণ ভালনারেবিলিটি আছে, তখন আমরা সেটাকে নানান ভাবে কমিয়ে নিয়ে আসতে পারি। যেমন ধরে নেন যে আপনি এক ধরনের প্রস্তুতি রাখলেন যে আপনার ঘরে পর্যাপ্ত খাবার আছে, আগামীতে যদি ফ্লাড হয় 1 মাস আপনার খাবারের জন্য অন্তত মানে বাইরে কোথাও নির্ভর করতে হবে না। আপনি প্রচুর পরিমাণে শুকনা কি বলে যে খাবার রেখেছেন, দিয়াশালা রেখেছেন, জ্বালানি রেখেছেন, সুতরাং আপনি রিস্ককে কিন্তু রিডাক্ট করে ফেললেন। এই যে আমরা অনেক সময় টিকা নেই, এটা আমরা রিস্ক রিডাকশনের একটা অ্যাপ্রোচ, যে না আমার এই পোলিও হবেই না আমি যদি আগে থেকে টিকা নিই, বা আমি যদি টিকা নিই তাহলে আমার করোনা হবে না। এইরকম অনেকভাবে আমরা রিস্ককে রিডাকশনে নিয়ে আসতে পারি কিছু প্রিজারভেটিভ বা কিছু টেকনিক্স বা কিছু কৌশল অ্যাপ্লাই করে। রিস্ক ট্রান্সফার করা যায়, অর্থাৎ আমি এই রিস্কটা বহন করবো না, রিস্কটা আমি ট্রান্সফার করে দেবো। যেমন ইন্স্যুরেন্স কোম্পানির উপরে আমরা অনেক সময়, আপনি রাস্তায় গাড়ি নামিয়েছেন, ওকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে পারে, এই যে নানা রকম রাজনৈতিক কর্মসূচিতে গাড়ি থেকে আগুন দিয়ে দিতে পারে। তো তখন আমরা কি করি যে গাড়ি যদি মানে আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, অ্যাক্সিডেন্টে পড়ে, তখন আপনি আলটিমেটলি যদি ইন্স্যুরেন্স করা থাকে আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। হ্যাঁ, সেটি নিয়ে আপনাকে হয়তো সে একটা বছরের নির্দিষ্ট পরিমাণ আপনাকে প্রিমিয়াম দিতে হবে, কিন্তু তারপরে আপনার রিস্ক অনেকটা আপনি ট্রান্সফার করলেন, যে তখন রিস্কটা আপনার না। ওই তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করলে রিস্কটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, যে আপনার ওই ক্ষতির জায়গাটার দায়ভারটা বহন। তো এইভাবে একটা উপায় থাকে যে আমরা একজনের থেকে অপরজনের উপরে রিস্ক সরিয়ে দিতে পারি। ডিজাস্টার রিস্ক রিডাকশন, DRR, অর্থাৎ দুর্যোগের যে ঝুঁকি সেইটিকে কিভাবে কমিয়ে আনা যায় সেটিকে DRR হচ্ছে। এই ক্ষেত্রে যেটা দেখা যায়, মেইনলি ন্যাচারাল হ্যাজার্ডস such as floods, droughts, earthquakes and cyclones lead to human disaster। এই বুঝলাম আমরা মোটামুটি এগুলো হিউম্যান ডিজাস্টারের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করে বা এগুলোকে সবচেয়ে বেশি শীর্ষে থাকে। These disasters can severely impact communities, social and economic well-being। এই ধরনের যে দুর্যোগগুলো হয় সেগুলো কোন একটা সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং দৈনন্দিন জীবনযাত্রায় এটি নানা রকমের প্রভাব বা ভীষণ রকমের একটা সংকট তৈরি করতে পারে। Disaster risk reduction is a set of approaches that helps us to understand why disaster happen। অর্থাৎ ডিজাস্টার রিস্ক রিডাকশন হচ্ছে এমন একটা পদ্ধতি বা এমন একটা উপায়, ওয়ে দ্যাট হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ডিজাস্টার হ্যাপেন, যা আমাদেরকে বুঝতে সহায়তা করে যে দুর্যোগ কেন ঘটে, এন্ড হোয়াট কাইন্ড অফ প্রিভেন্টিভ অ্যাকশনস, কি ধরনের পূর্ব প্রস্তুতিমূলক কাজ আমাদেরকে নিতে হবে, উই ক্যান টেক টু রিডিউস আওয়ার ভালনারেবিলিটি, যার মাধ্যমে আমরা আমাদের ভালনারেবিলিটি বা আমাদের এই যে দুর্বলতা বা আমাদের এই ঝুঁকিকে অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা এই ডিজাস্টার রিস্ক রিডাকশনের এই পদ্ধতিতে আমরা ওই দুর্যোগের কারণ সম্পর্কে জানবো, তার ফলাফল সম্পর্কে জানবো, এবং তার এই জ্ঞানের ভিত্তিতে আমরা এই নিজেদেরকে প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতির মাধ্যমে কিছুটা সুরক্ষা নিশ্চিত করবো। এটা হচ্ছে ডিজাস্টার রিস্ক রিডাকশনের মেইন অ্যাপ্রোচ। Disaster risk reduction is based on the principle that you need to reduce disaster risk before it occurs। এই ক্ষেত্রে বিশেষ করে এই দুর্যোগ ঘটবার আগেই আমরা বিভিন্ন রকমের এই প্রিভেন্টিভ মেজার্স গ্রহণ করি, বা যাতে আমাদের রিস্কটা কমে যায়। অর্থাৎ বিশেষ করে আপনার বিভিন্ন যেটা বললেন প্রাকৃতিক দুর্যোগ ঘটবার আগেই, যেমন এখন আমরা ম্যানমেড দুর্যোগের ক্ষেত্রে ওই যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, তারপরে একটু আগে বললাম আপনার কি বলে ভূমিকম্প নিরোধ ব্যবস্থা, বজ্রপাত নিরোধ ব্যবস্থা, এরকম নানান, এগুলো কিন্তু সব রিস্ক রিডাকশন অ্যাপ্রোচ, যার মাধ্যমে আমরা এই যে ঝুঁকির বা আমাদের নানা রকমের যে মানে ভালনারেবিলিটি তৈরি হতে পারে সেটিকে আমরা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারি। Before it occurs, so that its negative impacts on society can be avoided, যাতে সমাজের উপরে বা মানুষের উপরে এর যত নেতিবাচক প্রভাব পড়ে সেটিকে আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমরা প্রপারলি রিস্ক রিডাকশন অ্যাপ্রোচে যেতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল এরকম দেওয়া আছে যে ধরেন ঝড় আসবে, এই এলাকা মাইকিং করে লোকজনকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে
এত মাত্রার ঝড় এই সময় আসতে পারে, তোমরা সব সাইক্লোন সেন্টারে বা আশ্রয় কেন্দ্রে চলে যাও, বাড়িতে কারো থাকা যাবে না। মূল্যবান সম্পদ, গবাদি পশু, মানে যা যা আরো ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলো নিয়ে যাওয়ার জন্য এক ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে। এইটি এই যে ডিজাস্টার রিস্ক রিডাকশনের একটা অ্যাপ্রোচ বা ওয়ে। ডিজাস্টার রিস্ক রিডাকশন এর ক্ষেত্রে আরো যে বিষয়গুলো আসে, এটি কেন গুরুত্বপূর্ণ? জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ। কোথায় বেশি জরুরি? তুলনামূলকভাবে যেখানে ঝুঁকি বা আক্রান্তদের বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো অঞ্চল, সেখানে এই ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যাপ্রোচ অনেক বেশি জরুরি। কি কি পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয় যখন এই রকমের অবস্থায় আমরা পড়ি? সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এক ধরনের ওই যে আগে থেকে একটা কমিটি গঠন করা হয়, যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সেই কমিটি একটা প্রস্তুতি সভা করে কি ধরনের দুর্যোগ আসতেছে, তার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে, লোকজনকে কি কিভাবে সতর্ক করা যাবে, সেই ব্যবস্থাগুলো এর মাধ্যমে মানে এই কমিটির মাধ্যমে নেওয়া হয়। অধিক ঝুঁকিপূর্ণ এলাকা বা জনগোষ্ঠী চিহ্নিত করা, ঝুঁকিটা কোথায় বেশি, ওই যে যেটা বললাম যে তুলনামূলক স্ল্যাম, নিম্ন এলাকা যেখানে সহজে পানি, বন্যার পানি দ্বারা তলিয়ে যেতে পারে, ইভেন জনগোষ্ঠী হিসেবে শিশু এবং মহিলা, নানান জায়গাগুলো আমরা চিহ্নিত করি যে কাদের জন্য আমাদের সাপোর্টটা বেশি জরুরি। ঝুঁকিপূর্ণ অঞ্চল বা জনগোষ্ঠীর মধ্যে সতর্কবার্তা প্রচার করা, ক্ষয়ক্ষতি সম্পর্কে তাদেরকে সচেতন করা, যাতে আমরা ছবিতে দেখলাম এই ব্যবস্থাপনাগুলো আমাদের এই রিস্ক রিডাকশনের আওতায় চলে আসে। আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, এরপরে আশ্রয় কেন্দ্রে যাওয়া, এবং সেখানে কেবল মানুষ না, তাদের গবাদি পশু বা অন্যান্য সম্পদ, যেগুলো একদিকে যেমন সম্পদ, আবার এগুলো চাষাবাদ সব বিভিন্ন প্রয়োজনীয়, এটার অপরিহার্যতা রয়েছে। তো সেই দিক থেকে শুধু মানুষ না, তাদের মূল্যবান সম্পদ, গবাদি পশু, হাঁস মুরগি, এইগুলোকেও জন্য নিরাপদে রেখে তারা পরবর্তীতে তারা আবার একটা স্বাভাবিক জীবনে দ্রুত ফিরতে পারে, সেই প্রচেষ্টাগুলো আমরা এই প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দেখি। এরপর আর একটা অংশ থাকে দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ, ক্ষয়ক্ষতি নিরূপণ করা এবং ত্রাণ পুনর্বাসন কার্যক্রম গ্রহণ বা বাস্তবায়ন করা। অর্থাৎ ওকে দুর্যোগ ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে এরপরে আমরা এই কাজগুলো যে সেখানে মানে বিশেষ করে আহত কেউ আছে কিনা তাদেরকে উদ্ধার করা, নিহত কেউ থাকলে তাদেরকে মানে সমাহিত করবার বিভিন্ন রকম প্রচেষ্টা গ্রহণ করা, জানমালের অন্যান্য ক্ষয়ক্ষতি কি হয়েছে না হয়েছে সেই বিষয়গুলো দেখা, প্রয়োজনে লিস্ট ডাউন করা, এই নানান রকম পদক্ষেপগুলো আমরা দুর্যোগ পরবর্তী সময় নিয়ে থাকি। কোনো প্রশ্ন নাই? ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, ডিআরএম, এর আগে আমরা পড়ছি ডিআরআর, ডিজাস্টার রিস্ক রিডাকশন, আর একটু ম্যানেজমেন্ট পড়ছি আমরা। ম্যানেজমেন্টটা হলো যে দুর্যোগকে আপনি কিভাবে ওয়েল ম্যানেজ করতে পারবেন। তো দুর্যোগ হবে, এটি একটা বাস্তবতা, সেটা ন্যাচারাল বা ম্যানমেড যাই হোক, যে আমরা আমাদের জীবনে বিভিন্ন সময় দুর্যোগের মধ্যে পতিত হতে পারি, দুর্যোগের মুখোমুখি হতে পারি। তো এটি একটা অনিবার্য বাস্তবতা, আমরা চাইলেও এটাকে এড়াতে পারবো না। এই যে আমেরিকা এত উন্নত দেশ, তারপরে সেখানে মারাত্মক রকমের সাইক্লোন, টর্নেডো সহ বিভিন্ন রকমের দুর্যোগ তাদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে। সুতরাং এটা একটা রিয়েলিটি যে আপনাকে আপনার এই জীবনে বিভিন্ন সময় বিভিন্নবার অসংখ্যবার দুর্যোগের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তো এটার ম্যানেজমেন্ট যদি থাকে, রিডাকশনটা যদি প্রপারলি কাজ করে, তাহলে দেখা যাবে যে আমরা এর ক্ষতিকর বা এর যে ফলাফল বা প্রভাব, সেটি থেকে নিজেদেরকে অনেকটা নিষ্কৃতি দিতে পারছি। ওকে, আমরা এখন দেখি যে ডিআরএম এটি আসলে কি। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ডিজাস্টার রিস্ক রিডাকশন পলিসিস অ্যান্ড স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট নিউ ডিজাস্টার রিস্ক। এখানে যেটা বলেছে যে এইটি মূলত ডিজাস্টার রিস্ক রিডাকশনের যে প্রক্রিয়া, সেইটিকে বাস্তবায়ন করবার একটা উপায় হচ্ছে এই ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট। এবং এখানে যে বিষয়গুলো দেখা যায় যে বিশেষ করে নতুন কোন ডিজাস্টার যেন আমাদেরকে ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত না করে, সেই বিষয়গুলোর উপর বেশি মনোযোগ দেওয়া হয়। রিডিউসিং এক্সিস্টিং ডিজাস্টার রিস্ক, বর্তমানে যেই রিস্কটার মধ্যে আমরা আছি সেইটিকে প্রশমিত করা। যেমন ধরে নেন, আমরা এই যে একটু আগে যে আলোচনা করলাম, সেই আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে আমাদের যেই রিস্কটা আমরা ওখানে তৈরি হয়েছে, বা কি বলে যে আমরা সেই রিস্ক যদি আমরা রিডাকশনে নিয়ে আসতে পারি, তাহলে সেটার ম্যানেজমেন্টও আর একটু ভালোভাবে হতে পারে। এবং সেই বিষয়গুলো যেটা হয় যে কন্ট্রিবিউটিং টু দ্য স্ট্রেনিং দ্য রেজিলিয়েন্স অ্যান্ড রিডাকশন অফ ডিজাস্টার লসেস,
এবং এর মাধ্যমে আমাদের সহনশীলতাকে যেমন আরেকটু শক্তিশালী করে এবং আমাদের ওই যে ডিজাস্টারের যে লস বা ক্ষতি সেইটিকে আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারে, রিডাক্ট করতে পারে যদি আমরা প্রপার ম্যানেজমেন্ট করতে পারি, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি। দুর্যোগ ব্যবস্থাপনার কতগুলো পর্যায় রয়েছে, কি কিভাবে আমরা এটাকে করি। একটা হলো দুর্যোগ পূর্ব। দুর্যোগ পূর্ব যে বিষয়গুলো আমরা দেখি, সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর, জরুরি ওষুধ, খাদ্য সামগ্রী ইত্যাদি প্রস্তুত রাখা, শিশু, বৃদ্ধ এবং নির্ভরশীলদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এটা হচ্ছে দুর্যোগের আগেই এরকমের একটা ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আরেকটা হচ্ছে দুর্যোগ চলাকালে, দুর্যোগ চলমান, বন্যা 2 মাস যাবত আছে, 1 মাস যাবত আছে, ইভেন 15 দিন আছে, ঝড় ইভেন মাত্র 1 ঘন্টা থাকে। এই যে যখন দুর্যোগ চলে তখন আমাদের যে কাজগুলো করা সেটিও ব্যবস্থাপনার একটা অংশ। নিরাপদ আশ্রয়ে অবস্থান করা, জীবন ও সম্পদের বিষয়ে সতর্ক থাকা, অর্থাৎ দুর্যোগ চলাকালে আমরা নিজের নিরাপদে থাকা এবং বাকি সবাইকে সম্পদে নিরাপদে রাখবার ব্যাপারে চেষ্টা করা। এটি দুর্যোগ কালে আমাদের এই প্রস্তুতিটা থাকতে হয়। আর একটা হচ্ছে দুর্যোগ পরবর্তী পর্যায়ে, অর্থাৎ এই ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট কেবল দুর্যোগের আগে বা দুর্যোগ চলাকালে না, দুর্যোগ পরবর্তীকালেও আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওই যে দ্রুত উদ্ধার কাজ, যদি কেউ ওখানে আটকা পড়ে, চাপা পড়ে, তাদেরকে নিয়ে আসা, এরপরে জরুরি চিকিৎসা যদি থাকে, কেউ আহত হয়েছে বা সেখানে জরুরি ধরনের পানি, খাবার, এই বিষয়গুলো নিশ্চিত করা এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ এবং পুনর্বাসনের ব্যবস্থা। এই বিষয়গুলো হয়তো একটু সময় সাপেক্ষ, তালিকা হয়ে সরকারি দপ্তরে যেতে যেতে তারা বরাদ্দ দিয়ে তারপরে পেতে পেতে এর মধ্যে 6 মাস হয়তো কেটে যায়। তারপরে এটি দুর্যোগ পরবর্তী কার্যক্রমের অংশ। প্রসপেক্টিভ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, এটি অ্যাক্টিভিটিস অ্যাড্রেস অ্যান্ড সিক্স টু অ্যাভয়েড দ্য ডেভেলপমেন্ট অফ নিউ অর ইনক্রিজ ডিজাস্টার রিস্ক। অর্থাৎ এই যে যেটা সম্ভাবনাময় ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট আমরা করছি, সেখানে আমরা যেটা দেখি যেখানে প্রধানত ওই বা মানে নতুন যেই ধরনের ডিজাস্টার বা দুর্যোগ তৈরি হতে পারে যা আমাদের জীবনকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে, সেই বিষয়ে আমাদের মানে প্রয়োজনীয় বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করা বা চেষ্টা থাকা যেন আমাদেরকে নতুন দুর্যোগ আমাদেরকে আরো বেশি ক্ষতির মধ্যে না ফেলে। স্যার এটা কি আমি বলতে পারি যে বন্যার পরে যে ডায়রিয়ার প্রভাব হবে সেটা থেকে প্রতিরোধের এক্স্যাক্টলি, জন্য? হ্যাঁ, সেটা যে আমার ধর পর্যাপ্ত স্যালাইন সরবরাহ নিশ্চিত করা, তারপরে পিওর ওয়াটার যেন আমার মানে থাকে, যেমন অনেক সময় টিউবওয়েলের ভিতরে পানি ঢুকে যায়, তারপরে টিউবওয়েলটা ওয়াশ করে নিতে হবে, অথবা পানি ব্যবহারের ব্যাপারে সতর্ক, এরকমের। অর্থাৎ পরবর্তী সময়ে আমাদের ওয়েল ম্যানেজমেন্ট, যেমন ধরুন করোনা ওকে হয়ে গেছে, আমাদের একটা মানে আমরা গোটা জাতি না গোটা বিশ্ব এটা নিয়ে একটা অবস্থার মধ্যে, এরপরে দূরত্ব আবার এখন আমার ওকে করোনা চলে গেছে, এখন আমাকে আবার কাজে ফিরতে হবে, তো সেইখানে আমার মানে আমি যেন আমার উপযোগী কাজ পাই, সেই রকমের সেই বিষয়গুলো আমাদেরকে নিয়ে আসে। আবার যেটা হয় যে রিহ্যাবিলিটেশনের যে কাজগুলো থাকে, এই রিহ্যাবিলিটেশন সব জায়গা, যে বন্যার পরে তাকে রিহ্যাবিলিট করা, কৃষি কাজকে রিহ্যাবিলিট করা, আবার অনেক সময় আমাদের মধ্যে যে ট্রমা গুলো ঘটে সেই ট্রমা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে, সেই রকমের অনেক রকমের বিষয়গুলো থাকে। কারেক্টিভ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, এই ক্ষেত্রে যেটা দেখা যায় অ্যাক্টিভিটিস অ্যাড্রেস এন্ড সিক্স টু রিমুভ অর রিডিউস ডিজাস্টার রিস্ক হুইচ আর অলরেডি প্রেজেন্ট। অর্থাৎ এটি বিদ্যমান আছে, সেই রকমের অবস্থায় আমরা যেই ব্যবস্থাগুলো করি সেইটিকে আমরা কারেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট বলছি। এবং আরেকটা হচ্ছে compensatory risk management activities strengthen the social and economic resilience of individuals and societies in that face residual risk that cannot be effectively reduced. অর্থাৎ এইটা কম্পেনসেটরি মানে কি, যে পুনর্বাসনের যেটা আমরা বললাম, যে যে ক্ষতিটি আমার হয়েছে সেই ক্ষতিটাকে কিছুটা কম্পেনসেট করা, এবং এইভাবে আমরা রিস্কের এই মানে কি বলে যে দুর্যোগের বা বন্যার যে বা ইসের হ্যাজার্ডের যে নানা রকম রিস্ক থাকে সেটিকে আমরা অনেকটা রিডিউস করে নিয়ে আসতে পারি। অর্থাৎ ইসের আপনার ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে মূল যেটা লক্ষ্য থাকে যে ক্ষয়ক্ষতির পরিমাণকে প্রশমিত রাখা, কমিয়ে রাখা, তার বিভিন্ন অ্যাপ্রোচে আমরা দেখি যে এই উপায়ে আমরা এই কাজগুলো করতে পারি। আবার কমিউনিটি বেসড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রমোটস দ্য ইনভলভমেন্ট অফ potentially affected communities, অর্থাৎ যে কমিউনিটির উপরে দুর্যোগ নেমে আসছে সেই কমিউনিটিকেই
প্রয়োজনীয় ট্রেনিং, সচেতনতা, তাদের আর্থিক বা অন্যান্য যা যা চাহিদা আছে সেই বিষয়গুলোর মাধ্যমে তাদেরকে এই ডিজাস্টার ম্যানেজমেন্টে সহযোগিতা করা, যে মানে দুর্যোগ চলে গেছে, এখন তোমরা আবার একটা স্বাভাবিক জীবনে আসো, সেই জায়গায় আসবার জন্য তাদেরকে ওই যে ট্রমাটিক কি বলে যে নানান ধরনের যে অবস্থার মধ্যে তারা পড়ে, সেই অবস্থা থেকে তাদের বের হয়ে আসবার জন্য এই প্রচেষ্টাগুলো আমরা গ্রহণ করি। তো মোটামুটি এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনা। প্রশ্ন আছে কিনা বা কারো কোথাও কিছু যোগ করবার আছে কিনা? সম্ভবত আমরা কেউ কিছু বলবো না। তো সবাইকে স্যার একটা বিষয়, ম্যাডাম স্যার গুগল ক্লাসরুমের লিংক চেয়েছেন স্যার। এটা তো স্যার যেহেতু ক্লাসরুম আপনি করেছেন, এটাকে আপনি দিবেন না? এটা কোন ম্যাডাম গুগল ক্লাসরুমের মাহবুবান আছেন না? আমার ক্লাসে? না, উনি ওই যে আমাদের গ্রুপে উনি বলেছেন যে উনি ওনার ক্লাসটা ক্লাসরুমে দিবেন, তো লিংকটা উনি চেয়েছেন। মানে আমি ঠিক বুঝিনি যে গুগল ক্লাসরুমে তো আমরা ধরেন আমার আমি কোর্সের জন্য আমার বলছি একটা গুগল অ্যাপ ডকুমেন্ট তৈরি যেগুলো আছে। থাকে, তো সেটি ডকুমেন্টসের ম্যাডামের সাথে কি কোনখানে বলা হয়েছিল যে, বাট মানে ওই লিঙ্কটা শেয়ার করলে কি সুবিধা হবে আমি ঠিক জানি না, ওটা বললে আমরা শেয়ার করে দিতে পারি, সেটা বিষয় না, কিন্তু এটি কিভাবে কাজ করবে সেটি আবার ঠিক ধারণায় নাই। আমাদের জন্য শেয়ার করলে ভালো হইতো, একসাথে আমরা সব ডকুমেন্ট গুলো পাইতাম। ম্যাডামের গুলো হয়তো ম্যাডাম তো একসাথে না, ওটা তো গুগল ক্লাসরুমে তো আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সবার ইমেলে তো চলে যায়, যাদের ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেলে তো নোটিফিকেশনটা যায়, আপনি তখন ঢুকে দেখতেই পারেন। আবার কালকে তো একজন ওখান থেকে আবার নিয়ে ডকুমেন্ট আপনাদের হোয়াটসঅ্যাপ